কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কে জেনে নেব। রাসায়নিক বন্ধন বিষয়টা কি? রাসায়নিক বন্ধন বিষয়টা হচ্ছে আমরা যখন প্রিভিয়াস চ্যাপ্টারে পিরিয়ডিক টেবিল যখন জেনেছি তখন আমরা পর্যায় সারণীতে মৌলসমূহের একটা অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছি এবং সেখানে আমরা মৌলদেরকে দেখেছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সারণী অনুসারে 1 2 3 4 5 6 7 এবং তারপরে শূন্য শ্রেণী বলে এই রকম কতগুলো শ্রেণীতে তাদেরকে ভাগ করে রাখা ছিল। এই যে বিভিন্ন গ্রুপ বা শ্রেণীগুলোর মধ্যে মৌলকে রাখা হয়েছে এর মধ্যে একমাত্র শূন্য শ্রেণীর মৌলের নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কেন শূন্য শ্রেণীর মৌলদেরকে নিষ্ক্রিয় মৌল বলে চিহ্নিত করা হলো? কারণ আমরা সেটাও জেনে এসেছি এই শ্রেণীতে অবস্থানরত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এরা কেউ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় চরিত্র, এবং তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তখন সিদ্ধান্ত করা হয় যে হয়তো এদের আউটারমোস্ট অরবিটাল অর্থাৎ সর্ববহিস্থ যে কক্ষ সেই কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যক ইলেকট্রনটাই বুঝি তাদের স্থায়িত্বের একটি অন্যতম প্রধান কারণ। এবং দেখা গেছে যে এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হিলিয়ামের ক্ষেত্রে 2টো, নিয়নের ক্ষেত্রে 8টা, আর্গনের ক্ষেত্রে 8টা, ক্রিপ্টনের ক্ষেত্রে 8টা, জেননের ক্ষেত্রে 8টা এবং রেডনের ক্ষেত্রে 8টা। সিদ্ধান্ত করা হয় সর্ববহিস্থ কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় চরিত্রের হবে। এখন এই ধারণাকে কাজে লাগিয়ে আমাদের হাতে দুটো সূত্র চলে আসে। এক, হিলিয়ামের যেমন বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে, সুতরাং হিলিয়ামের নিকটতম মৌলগুলো চাইবে সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন গঠনের মধ্যে দিয়ে তার রাসায়নিক সুস্থিতি লাভ করে। আদার্স যে মৌলগুলো তারা চাইবে সর্ববহিস্থ কক্ষের 8টি ইলেকট্রন গঠনের মধ্যে দিয়ে এই রকম সুস্থিত অবস্থা প্রাপ্ত হতে। তো সেটা কিভাবে সম্ভব? এর উপর দাঁড়িয়ে আমরা সেই ব্যাখ্যাতে পরবর্তী সময়ে আসব, কিন্তু তার আগে দাঁড়িয়ে আমাদের কাছে এই যে মৌলের সুস্থিতি সম্পর্কিত দুটো তথ্য উঠে আসে। এক, সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন গঠনের মধ্যে দিয়ে রাসায়নিকভাবে সুস্থিতি লাভ করতে পারে। 2, সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের মধ্যে দিয়ে রাসায়নিকভাবে সুস্থিতি লাভ করতে পারে। এই দুটো বিষয়বস্তুকে দুটো সূত্রের মধ্যে স্থাপন করে দেওয়া হলো। একটা সূত্রের নাম দেওয়া হলো দ্বৈত সূত্র, অর্থাৎ ডুপ্লেট রুল। এই দ্বৈত সূত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে হিলিয়ামের নিকটতম মৌলগুলি, হিলিয়ামের নিকটতম মৌলগুলি সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন গঠনের মাধ্যমে রাসায়নিক সুস্থিতি লাভের চেষ্টা করে।
সেকেন্ড যে সূত্রটা আমাদের হাতে চলে আসলো সেটা হলো অষ্টক সূত্র। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে আদার্স যে মৌলগুলো যারা হিলিয়ামের নিকটতম নয়, অন্যান্য নিষ্ক্রিয় মৌলের নিকটতম মৌলগুলো, তারা সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের মধ্য দিয়ে রাসায়নিক সুস্থিতি লাভ করার চেষ্টা করে। অর্থাৎ অষ্টক সূত্রে আমরা যে বিষয়টাকে মাথায় রাখবো সেটা হলো যে অন্যান্য মৌলগুলি সর্ববহিস্থ কক্ষে আটটি ইলেকট্রন গঠনের মাধ্যমে রাসায়নিক সুস্থিতি লাভের চেষ্টা করে। তাহলে এই পর্যন্ত আমরা প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা জানলাম সেটা হলো যে হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের নিকটে থাকা মৌলগুলো হিলিয়ামের মতো রাসায়নিক সুস্থিতি লাভ করার চেষ্টা করে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন গঠনের ক্ষমতা দেখায়। আদার্স যে মৌলগুলো থাকে তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায় গঠন কাঠামো লাভের জন্য সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের ক্ষমতা দেখায়। এখন বিষয় হলো কিভাবে তারা এই সুস্থিতিটা প্রাপ্ত হবে। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে হয়তো দুটো ইলেকট্রন নেই বা 8টি ইলেকট্রন নেই, কিন্তু তারা চাইছে এই পদ্ধতিতে তারা রাসায়নিক সুস্থিতি লাভ করবে, তারা সর্ববহিস্থ কক্ষে দুটো বা 8টা ইলেকট্রন গঠন করবে। আমরা চলে আসি কিভাবে সেই সুস্থিতি লাভ করা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ আমরা প্রথমত দুটো মৌলকে তুলে আনি। সাপোজ সোডিয়াম একটি মৌল, যার ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হাতে আসবে 1s2 2s2 2p6 3s1। এই ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি k কক্ষ সেখানে দুটো ইলেকট্রন, l কক্ষ সেখানে 8টি ইলেকট্রন এবং m কক্ষ সেখানে একটি ইলেকট্রন। এবার আমাকে হিসাব করতে হবে যে এই সোডিয়াম কি করে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন গঠন করবে। তখন আমাকে খুঁজে বেড়াতে হবে সোডিয়ামের নিকটে কোন নিষ্ক্রিয় মৌল পড়ে। আমরা যে নিষ্ক্রিয় মৌলগুলোকে পেয়েছিলাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে নিষ্ক্রিয় মৌলগুলো এদের অ্যাটমিক নাম্বারগুলো কত করে? এর হচ্ছে 2, এর 10, এর 18, এর 36, এর 54। তাহলে 11 পরমাণু ক্রমাঙ্কটা নিয়ন বা আর্গন এদের মধ্যবর্তী একটি সংখ্যা, অর্থাৎ 10 এবং 18 এর মাঝে 11 অবস্থিত। এখন সেই মাঝখান থেকে আমরা যদি বিবেচনা করি যে কার নিকটে পড়ছে সে, অর্থাৎ 11 পরমাণু ক্রমাঙ্ক 10 পরমাণু ক্রমাঙ্ক নিয়নের নিকটে না 18 পরমাণু ক্রমাঙ্ক আর্গনের নিকটে, আমাদের কাছে উত্তর এসে দাঁড়াবে যে সোডিয়ামের নিকটে এই নিষ্ক্রিয় মৌলটা অবস্থিত। এখন এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কটা? 10টা। সোডিয়ামের ইলেকট্রন কটা? 11টা। তাহলে সোডিয়াম যদি চায় নিয়নের কাঠামো লাভ করতে, তাহলে তাকে কি করতে হবে? একটা ইলেকট্রন বর্জন করতে হবে। অর্থাৎ সোডিয়ামকে যদি নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে হয় তাহলে তাকে একটা ইলেকট্রন বর্জন করতে হবে, এবং বর্জন করার ফলে তার তখন এটা হয়ে যাবে সর্ববহিস্থ কক্ষ, এবং সেখানে কটা ইলেকট্রন এসে দাঁড়ালো? 8টি। অর্থাৎ সে সুস্থিতি লাভ করবে। এনাদার আরেকটি মৌলকে एग्जांपल স্বরূপ তুলে আনি, সাপোজ ক্লোরিন, যার অ্যাটমিক নাম্বার 17। আমরা যদি এই ইলেকট্রন বিন্যাস করি, এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে দিয়ে আসবে 1s2 2s2 2p6 3s2 3p5। অর্থাৎ k কক্ষে দুটো, l কক্ষে 8টা, m কক্ষে 7টা।
এখন দেখতে হবে এর নিকটে কোন নিষ্ক্রিয় মৌল পড়ে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, যা কিনা 10 এবং 18 এর মধ্যবর্তী, কিন্তু 17 এর নিকটে কে স্থান পায়, 10 নাকি 18? আমাদের উত্তর হয়ে দাঁড়াবে 18 আর্গন। অর্থাৎ ক্লোরিন আর্গনের ন্যায় কাঠামো লাভ করতে চাই। এখন ক্লোরিন যদি 18 আর্গনের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাহলে ওর তো 18টা ইলেকট্রন, একে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। যখন এ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এর পরিমাণ হবে Cl- এবং তখন তার ইলেকট্রন বিন্যাস এসে দাঁড়াবে 1s2 2s2 3s2 3p6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ কক্ষে দুটো, এর কক্ষে 8টা এবং এর কক্ষে 8টা, সর্ববহিষ্ঠ কক্ষে আমার 8টা ইলেকট্রন চলে এলো। সুস্থিতি এও লাভ করলো, এও লাভ করলো, কিন্তু এই সুস্থিতি লাভ করতে গিয়ে সোডিয়াম হয়ে গেছে প্লাস এবং ক্লোরিন হয়ে গেছে মাইনাস। তখন তারা পরস্পর তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হবে। মিলিত হলে তৈরি হবে তাদের মধ্যে একটা বন্ধন এবং তৈরি হবে একটা যৌগ। এই একটা মেথড, যে মেথডের মধ্যে দিয়ে দুটো ভিন্ন মৌলের পরমাণু পরস্পর একটা বন্ধনে আবদ্ধ হতে পারে। অ্যানাদার কি মেথড হতে পারে, চলো দেখা যাক। অ্যানাদার আরেকটি মেথডে আমরা চলে আসি। সাপোজ হাইড্রোজেন একটি মৌল, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 এবং ইলেকট্রন বিন্যাস করে আসবে 1s1, অর্থাৎ তার এককে একটা। হাইড্রোজেনের নিকটে কোন নিষ্ক্রিয় মৌল, না আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো ছিল সেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, আমি সবগুলো লিখলাম না। তবে হাইড্রোজেনের নিকটে কোন নিষ্ক্রিয় মৌল পড়ছে, হিলিয়াম। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সে যদি হিলিয়ামের বিন্যাস লাভ করতে চায়, তাহলে তার একটা ইলেকট্রন দরকার। আমি দেখে নিই আরেকটি মৌল ক্লোরিন, যার অ্যাটমিক নাম্বার 17, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5, এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এতে দুটো, এ 8টা, এম এ 7টা ইলেকট্রন। ক্লোরিন কার গঠন কাঠামো লাভ করতে চাইছে, না ক্লোরিন লাভ করতে চাইছে আর্গনের গঠন কাঠামো, কারণ 17 নিকটে 18 স্থান। তবে এই জায়গায় দাঁড়িয়ে ক্লোরিন যদি আর্গনের কাঠামো লাভ করতে চায়, তাহলে ওকেও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ হাইড্রোজেনেরও একটা প্রয়োজন, কটা ইলেকট্রন প্রয়োজন পেলাম, একটা। অন্যদিকে ক্লোরিনেরও ইলেকট্রন প্রয়োজন কটা, একটা। যখন দুজনেরই প্রয়োজন পড়ে যায়, তখন এরা কিভাবে সেই প্রয়োজনটাকে মেটায়, না হাইড্রোজেনেরও একটা দরকার, ক্লোরিনেরও একটা দরকার। তখন হাইড্রোজেন বলে আমার একটা দরকার, এগিয়ে দিলাম, তোমারও একটা দরকার, এগিয়ে দাও, দিয়ে আমরা মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করি, এবং এই জোড়টাকে আমিও ব্যবহার করব এবং এই জোড়টাকে তুমিও ব্যবহার করবে। আর এর মধ্যে দিয়ে হাইড্রোজেনেরও দুটোর চাহিদা মিটে গেল, অন্যদিকে ক্লোরিনেরও 8টার চাহিদা মিটে গেল। অর্থাৎ এ দ্বৈত সূত্র মেনে চললো, এ অষ্টক সূত্র মেনে চললো। তাহলে এই যে তাদের নিষ্ক্রিয় কাঠামো লাভ করতে গিয়ে আলটিমেটলি পরমাণুগুলো কি হলো, পরমাণুগুলো একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোই আমাদেরকে বিভিন্ন মৌলের পরমাণুকে একত্রে থাকতে সাহায্য করে। তাহলে দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পর আবদ্ধ হওয়ার প্রধান উৎস বা কারণটা কি? কারণটা হচ্ছে প্রত্যেকটা মৌলই চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে, আর সেই লাভ করার উদ্দেশ্যে যখন তারা ছুটে বেড়ায়, তখন কেউ দেখা যায় ইলেকট্রন গ্রহণ বর্জনের রাস্তায় হাঁটে, আর ইলেকট্রন গ্রহণ বর্জনের রাস্তায় হাঁটলে পরে তারা আয়ন তৈরি করে, অপোজিটলি চার্জ আয়নগুলি তড়িৎ আকর্ষণ দ্বারা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অথবা দুটো মৌলের পরমাণু তাদের সেই নিষ্ক্রিয় কাঠামো লাভ করার উদ্দেশ্যে দুজনেই ইলেকট্রন দিয়ে সমসংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে, এবং সেই জোড়টাকে উভয়ে সমভাবে ব্যবহারের মধ্য দিয়ে পরস্পর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এটাই হলো রাসায়নিক বন্ধন গঠনের মূল কথা।
তাহলে রাসায়নিক বন্ধন বলতে আমরা কাকে চিহ্নিত করব? না, এক কথায় নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায় গঠন কাঠামো লাভের উদ্দেশ্যে দুই বা অধিক মৌলের পরমাণুগুলো যে বন্ধনে পরস্পর আবদ্ধ হয়ে পড়ে, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল বন্ড। অর্থাৎ আমাদের মূল কথাটা দাঁড়ালো নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভের উদ্দেশ্যে দুটি মৌলের পরমাণু পরস্পর যে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই হলো আমাদের রাসায়নিক বন্ধনের মূল কথা। অর্থাৎ দুটো মৌলের পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায় গঠন কাঠামো লাভের উদ্দেশ্যে পরস্পর যে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। আমরা এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের মধ্যে কি কি রাসায়নিক বন্ধন পেতে পারি আমরা সেই ভাগ চলে আসব। রাসায়নিক বন্ধনের মধ্যে প্রথম আমাদের কাছে আসবে আয়নীয় বন্ধন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি আয়নিক বন্ড। দু নম্বর চলে আসবে সমযোজী বন্ধন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কোভ্যালেন্ট বন্ড। তিন নম্বর আমাদের হাতে চলে আসবে অসমযোজী বন্ধন, যাকে আমরা বলে থাকি কোঅর্ডিনেট বন্ড। 4 নম্বর আমাদের হাতে চলে আসবে হাইড্রোজেন বন্ধন, যাকে আমরা বলে থাকি H বন্ড বা বন্ডিং। আর 5 নম্বর আমাদের হাতে চলে আসবে ধাতব বন্ধন, যাকে আমরা বলে থাকি মেটালিক বন্ড। অর্থাৎ টোটাল আমরা 5টা বন্ড এখান থেকে উদ্ধার করব। প্রথমে 1 নম্বর আয়নীয় বন্ধন, 2 নম্বর সমযোজী বন্ধন, 3 নম্বর অসমযোজী বন্ধন, 4 নম্বর হাইড্রোজেন বন্ধন এবং 5 নম্বর ধাতব বন্ধন। এই বন্ধনগুলো আলোচনা করতে গিয়ে আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে এগোতে হবে এবং আমরা এই মুহূর্তে মূলত আয়নীয় বন্ধন নিয়ে আলোচনা শুরু করব। আমরা চলে আসি আয়নীয় বন্ধন বলতে আমরা কি বুঝি। আমরা যখন রাসায়নিক বন্ধনের নরমাল ব্যাখ্যা শুরু করেছিলাম তখন আমরা ব্যাখ্যায় এই বিষয়টাকে এনেছিলাম যে দুটো মৌলের পরমাণু পরস্পর যে বন্ধনে আবদ্ধ হয় সেই আবদ্ধ হওয়ার ঘটনাটা কিভাবে ঘটে থাকে। তাতে আমরা দেখেছি যে কখনো কখনো কেউ কেউ ইলেকট্রন বর্জন করে এবং সেই ইলেকট্রন আরেকজন গ্রহণ করে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস তারা লাভ করে। এখন এই ঘটনা ঘটাতে গিয়ে পরমাণুগুলো দুটো বিপরীত আধানগ্রস্ত আয়নে পরিণত হয়ে যায়। সেই আয়নগুলো পরস্পর তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হয়ে তারা এক প্রকার বন্ধনে আবদ্ধ হয়। এই যে ঘটনাটাকেই বলা হয়, অর্থাৎ এর দরুন যে বন্ধনটা তৈরি হচ্ছে তাকেই বলা হয় আয়নীয় বন্ধন। তাহলে আয়নীয় বন্ধনের মূল কথাটা কি? মূল কথা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্যে দুটি ভিন্ন মৌলের পরমাণু যোজ্যতা কক্ষস্থিত
এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, প্রথমে বর্জনটাকে দিয়ে দিই, বর্জন বা গ্রহণের মাধ্যমে যে বিপরীত আধানগ্রস্ত দুটি আয়ন উৎপন্ন করে তারা পরস্পর তড়িৎ আকর্ষণ দ্বারা যে বন্ধনে আবদ্ধ হয় তাকে আয়নীয় বন্ধন বলে। এই হলো আমাদের মূল কথা। নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে গিয়ে একটা মৌল যোজ্যতা কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে সে পরাকারীতিক আধানগ্রস্ত বা ধনাত্মক ধর্মী কণায় পরিণত হবে এবং অপর কোন মৌলের পরমাণু সেই ইলেকট্রনটাকে যোজ্যতা কক্ষে ধারণ করে অপরাকারীতিক বা ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত হবে। এরপরে এই দুজন পরস্পর তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হয়ে যে বন্ধন গঠন করবে তাকেই আমরা বলবো আয়নীয় বন্ধন। এই যে তথ্যটা আমরা লিখলাম, এই লিখতে গিয়ে আমাদের কাছে ধরা পড়লো যে একজন ইলেকট্রন বর্জন করবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। তো কারা ইলেকট্রন বর্জন করবে আর কারা ইলেকট্রন গ্রহণ করবে তার নিরিখে সেই উপাদান মৌল দুটোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছি। ধরা যাক M আর X দুটো মৌল যুক্ত হয়ে NX একটা বন্ড গঠন করতে চাইছে। এর মধ্যে M মৌল ধরে নেওয়া যাক ইলেকট্রন বর্জন করছে, মাইনাস কতগুলো n সংখ্যক। যখন n মৌলের পরমাণু n সংখ্যক ইলেকট্রন বর্জন করবে তখন সে যথারীতি ক্যাটায়নে পরিণত হবে, n+ আয়নে পরিণত হবে এবং X পরমাণুটি সেই বর্জিত n সংখ্যক ইলেকট্রনকে গ্রহণ করবে, করলে X মৌলটি n- আয়নে পরিণত হবে। এখন এই দুজন পরস্পর তড়িৎ আকর্ষণ দ্বারা NX এই কঠিন যৌগটি গঠন করে ফেলবে। অর্থাৎ এখানে যে বন্ধনটা তৈরি হলো সেটা হলো আয়নীয় বন্ধন। কিন্তু উপাদান মৌল দুটোকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি। যে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করলো এটা হলো ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। যে ক্যাটায়ন গঠন করলো তাকে আমরা বলে থাকি পরাকারীতিক মৌল বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আর যে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো তাকে বলা হয় অপরাকারীতিক মৌল বা ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট। তাহলে যে মৌলগুলো আয়নীয় বন্ড গঠন করতে অগ্রসর হয় তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হলো পরাকারীতিক মৌল অর্থাৎ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, যার টেন্ডেন্সি হবে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করার, এবং আরেকটি মৌল থাকবে অপরাকারীতিক, যার টেন্ডেন্সি হবে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার। আমাদের দেখতে হবে এই পরাকারীতিক এবং অপরাকারীতিক মৌলগুলো পর্যায় সারণীতে কোন জায়গাটায় আছে, যাদের টেন্ডেন্সি হবে যে একজন ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু এখন যে জায়গাটায় যাবে সেটা হচ্ছে আমরা খুঁজে বার করব আয়নীয় বন্ড গঠন করার শর্তটা কি হবে। আয়নীয় বন্ধন অর্থাৎ আয়নিক বন্ড গঠনের শর্ত। আয়নীয় বন্ড গঠনের শর্তকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি। কোন দুটো ভাগে? একটা শর্তে দেখব যে পরাকারীতিক মৌলকে কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, আর দ্বিতীয় আরেকটি দেখব
অপরাকারিক মৌলকে কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। তো প্রথম আমরা চলে আসি পরাকারিক মৌলকে কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। এক নম্বর, পরাকারিক মৌলকে যে শর্ত মেনে চলতে হবে, আমরা প্রথমত এটা দেখব, অর্থাৎ ইলেকট্রোপজিটিভ এলিমেন্টকে কি কি শর্ত মেনে চলতে হবে। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে একটা পরাকারিক মৌল তার টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন বর্জন করে যাতে সে ক্যাটায়ন অতি সহজে গঠন করতে পারে, অতি সহজে গঠন করতে পারে, এইটা আমাদের লক্ষ্য থাকবে। অর্থাৎ যে পরাকারিক মৌল যত সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করতে পারবে তার দ্বারা আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ড গঠনের প্রবণতা তত বেশি। আমরা দু রকমের মৌলকে এখানে তুলে আনি। সাপোজ এটা একটা পরমাণু আর এটা আরেকটা পরমাণু, এটা হলো এর নিউক্লিয়াস, এটা হলো এর নিউক্লিয়াস, এখানে তার ভ্যালেন্স শেলের ইলেকট্রন, এখানে তার ভ্যালেন্স শেলের ইলেকট্রন। অর্থাৎ আমি দেখাতে চাইছি যে একজনের পারমাণবিক ব্যাসার্ধ বড়, আরেকজনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট। তো এই দুজনের মধ্যে কার টেন্ডেন্সি দ্রুত ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার? না, চিন্তা করলেই পেয়ে যাব যে এর ক্ষেত্রে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে আছে। ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেশি দূরে আছে কেন? না, যেহেতু রেডিয়াসটা বড়। ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে বেশি দূরে থাকে তাহলে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক কম হবে। অন্যদিকে যার ক্ষেত্রে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে রয়েছে, অর্থাৎ যার ব্যাসার্ধ ছোট, তার ক্ষেত্রে ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হবে। সুতরাং আমাদের হাতে উঠে আসলো যে এর ইলেকট্রন বর্জন প্রবণতা বেশি, অর্থাৎ এর দ্রুত ক্যাটায়ন গঠন করবে। তাহলে পরাকারিক মৌলকে যদি সহজেই ক্যাটায়নে পরিণত হতে হয় তাহলে তার প্রথম কন্ডিশন যেটা আমাদের হাতে আসলো সেটা হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে হবে, এটা হলো আমাদের কাছে প্রথম ক্রাইটেরিয়া। নেক্সট আমরা চলে আসি, এই যে ইলেকট্রনটাকে আমরা বার করব ভ্যালেন্স শেল থেকে, ইলেকট্রন তো এমনি বার করা যাবে না। ইলেকট্রন বার করতে গেলে আমাকে কি দিতে হবে? শক্তি দিতে হবে, যে শক্তিটাকে আমরা বলে থাকি আয়নীয় শক্তি। এখন তোমাকে যদি বলে যে এই দুটো মৌলের মধ্যে কার ক্ষেত্রে ইলেকট্রন বার করতে বেশি শক্তি দিতে হবে আর কার ক্ষেত্রে কম শক্তি দিতে হবে, আমাদের আনসার আসবে যার ব্যাসার্ধটা বড়, যার ক্ষেত্রে বস্তু ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কম, তার ক্ষেত্রে ইলেকট্রনটা বার করতে গেলে কম শক্তি দিতে হবে। অর্থাৎ অতি সহজেই আমরা তাহলে সেখান থেকে ক্যাটায়ন বানাতে পারবো। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আয়নীয় শক্তির মান যত কম হবে সহজেই ক্যাটায়নটা তৈরি হবে এবং সহজেই সে আয়নীয় বন্ড গঠনে অংশ নেবে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমাদের কাছে আসলো, আয়নীয় শক্তির মান কম হতে হবে। আয়নীয় শক্তির মান কম হতে হবে। তাহলে দুটো ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেলাম। একটা পদার্থিক মৌলকে সহজেই ক্যাটায়নে পরিণত করতে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধটা বড় হতে হবে, তার আয়নীয় শক্তির মানটা কম হতে হবে, অর্থাৎ কম শক্তি দিলেই সে সহজেই ইলেকট্রনটা বর্জন করে ক্যাটায়নে নিতে পারবে। থার্ড আরেকটি পয়েন্টের দিকে আমরা তাকাবো, সেটা হলো যোজ্যতা।
মনে করো দুটো মৌল ধরা হয়েছে M আর একটা হচ্ছে N, দুটোই পরাকারীতিক মৌল, এই দুজনেই মনে করো পরাকারীতিক মৌল অর্থাৎ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, কিন্তু এর যোজ্যতা মনে করো 1 আর এর যোজ্যতা মনে করো 3, অর্থাৎ একে যদি ক্যাটায়নের রূপ দিতে হয় এই একটা ইলেকট্রন বর্জন করবে এবং N+ আয়নে আসবে, আর একে যদি ক্যাটায়নের রূপ দিতে হয় প্রথমে একটা ইলেকট্রন বর্জন করে সে N+ এ আসবে, সেকেন্ড আরেকটা ইলেকট্রন বর্জন করে N2+ এ আসবে এবং থার্ড একটা ইলেকট্রন বর্জন করে তাকে N3+ এ আসতে হবে। তো আমরা জেনে এসেছি যে ইলেকট্রন বর্জন করতে গেলে আমাকে যে শক্তিটা দিতে হয় সেই শক্তিটাকে বলা হয় কি আয়নীয় শক্তি। এখন এই যে প্রথম ক্ষেত্রে যখন একটা ইলেকট্রন বর্জন করছি তাকে বলা হয় I1 অর্থাৎ প্রথম আয়নীয় শক্তি। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি 3 বার ইলেকট্রন অপসারণ করেছি এখানে যে শক্তিটা দিতে হবে তার নাম হচ্ছে I1, দ্বিতীয়বারে যে ইলেকট্রনটা বার করতে হবে তার নাম I2 এবং তৃতীয়বারে যে ইলেকট্রন বার করতে হবে তার নাম I3। আমরা এর আগের চ্যাপ্টারে জেনে এসেছি যে I1 প্রথম আয়নীয় শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীয় শক্তির মান বেশি এবং দ্বিতীয় আয়নীয় শক্তির চেয়ে তৃতীয় আয়নীয় শক্তির মান আরো বেশি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মৌলের যোজ্যতা সংখ্যক ইলেকট্রন অপসারণ করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড, অর্থাৎ প্রচুর পরিমাণে শক্তির দরকার, কিন্তু এক যোজ্যতা যা তার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা তৃতীয় সিদ্ধান্তে আসতে পারি যে যোজ্যতাটা যেন কম হয়। এর মধ্যে দিয়ে আমরা একটা পরাকারীতিক মৌলের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা আমরা জেনে গেলাম। অর্থাৎ একটা পরাকারীতিক মৌলকে অতি সহজে আয়নীয় বন্ডের অংশ নিতে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে হবে, তার আয়নীয় শক্তির মান কম হতে হবে এবং যোজ্যতার মানটাও কম হতে হবে। আমরা খুঁজে দেখে নিই পর্যায় সারণীতে কোথায় সেই মৌলগুলো তাহলে থাকবে। আমরা যদি মেন্ডেলিভের পর্যায় সারণীর কথাটা বলি, মেন্ডেলিভের পর্যায় সারণীতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এই পর্যন্ত আমাদের হিসেবে থাকবে, কারণ পরবর্তী শূন্য শ্রেণী আমাদের এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরাকারীতিক মৌলের অবস্থানটা কি করে বুঝবো? না, পরাকারীতিক মৌলের অবস্থান জানতে গেলে আগে আমি তো পরাকারীতিক মৌল সম্পর্কে এখনো কোনো ধারণা পাইনি, কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে ধারণা আমাদের হয়ে গেছে। অর্থাৎ অপরাকারীতিক মৌল কোনগুলো সেটা আমরা জানি এবং সেটা জেনে এসেছি যে পর্যায় সারণীতে যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই মৌল সমূহের তড়িৎ-ঋণাত্মকতার মান ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, এটা আমরা জেনে এসেছি। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাওয়া মানে আমরা বলবো বাদিক থেকে ডান দিকে অপরা তড়িৎধর্মিতা বাড়ে, অপরা তড়িৎধর্মিতা এটা বৃদ্ধি পায়। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে যদি অপরাকারীতিক ধর্মটা বাড়ে তাহলে পরাকারীতিক ধর্ম কোন দিকে বাড়বে? না, তার উত্তর হবে ডান দিক থেকে যত আমি বাদিকে আসবো, ডান দিক থেকে যত বাদিকে আসবো তত পরাকারীতিক ধর্ম বাড়বে। তার মানে পরাকারীতিক মৌলগুলো কোন দিকে থাকবে? পরাকারীতিক মৌলগুলো থাকবে বাদিকে। পরাকারীতিকের জন্য আমাদের বাদিকের মৌলগুলো কাজ করবে। অর্থাৎ বাদিকের মৌলগুলো হচ্ছে ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোপজিটিভ। বাদিকের মৌলগুলো হলো ইলেকট্রোপজিটিভ। এখন সেই বাদিকের শ্রেণীগুলো কারা?
1 2 3 4 আমি যদি চারটাকে মিড পয়েন্ট ধরি তাহলে বাকির মৌলের শ্রেণীগুলো হচ্ছে 1 2 3 4। এবার এদের মধ্যে আমার দেখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধের মান বড় কার না পর্যায় সারণীতে আমরা এটাও জেনেছি বাকির থেকে যত ডান দিকে যাওয়া যায় ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে। তাহলে সবচেয়ে বড় ব্যাসার্ধ হচ্ছে 1 নম্বরের, তার চেয়ে একটু ছোট ব্যাসার্ধ হচ্ছে 2 নম্বরের। নেক্সট আয়তন শক্তির মান কম হতে হবে। আমরা দেখে এসেছি বাকি থেকে ডান দিকে গেলে আয়তন শক্তির মান ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে আয়তন শক্তির মান সবচেয়ে কম কার ক্ষেত্রে? একের ক্ষেত্রে সবচেয়ে কম, তার চেয়ে একটু বেশি হচ্ছে 2 এর। আমাদের যোজ্যতা কম হতে হবে। আমরা দেখে এসেছি হাইড্রোজেন স্কেলের যোজ্যতা প্রথম শ্রেণীতে যে মৌলগুলো থাকে তারা একযোজী, দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো থাকে তারা দ্বিযোজী, এইভাবে 4 পর্যন্ত একই এবং তারপরে আবার 8 মাইনাস শ্রেণী সংখ্যা করে করে যোজ্যতা বেরোতে থাকে। আমার এখানে 1 2 এর যোজ্যতা যথাক্রমে 1 এবং 2, আবার 6 7 এর যোজ্যতা 6 এর ক্ষেত্রে হবে 2, 7 এর ক্ষেত্রে হবে 1। কিন্তু আমরা এদেরকে বাদ দিয়ে হিসাব করব, কারণ ডান দিকের মৌলগুলো তো অপরাকারিক মৌল, আমরা তো পরাকারিক মৌলের যোজ্যতা কম খুঁজে বেড়াচ্ছি। তাহলে আমাদের কাছে উত্তর হয়ে দাঁড়াবে পর্যায় সারণীতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এই মৌলগুলো সাধারণত আয়নীয় বন্ড গঠনের জন্য এফিশিয়েন্ট। তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত কি উঠে আসলো? সিদ্ধান্ত উঠে আসলো সাধারণত পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং 2 শ্রেণীভুক্ত মৌলগুলি আয়নিক বন্ড গঠনে পরাকারিক মৌলের ভূমিকা পালন করে। পরাকারিক মৌলের ভূমিকা পালন করে। আমাদের এই তথ্যটা উঠে আসবে। এবার আমরা চলে যাব অপরাকারিক মৌলের তাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি কি আছে। তাহলে আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে অপরাকারিক মৌলকে যে শর্ত মেনে চলতে হবে। আমরা অপরাকারিক মৌল বলতে তাদেরকে জেনেছি না, যে মৌল অর্থাৎ অপরাকারিক মৌল হবে তারাই, অপরাকারিক মৌল হবে তারাই যারা কিনা সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করতে পারবে, অ্যানায়ন গঠন করে সহজে। তাদেরকেই আমরা এবার খুঁজে বেড়াবো যে কারা সহজে অ্যানায়ন গঠন করবে, তাদের জন্য কি কি কন্ডিশন দরকার। তো আমরা আবার সেই পূর্বতন ব্যাখ্যাগুলোর দিকে চলে আসি। মনে করো একটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বড়, আরেকটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ছোট। অ্যানায়ন গঠন করতে গেলে একেও যেমন একটা ইলেকট্রন নিতে হবে, একেও একটা ইলেকট্রন নিতে হবে। এখন আমাদের বলতে হবে যে এই দুটো মৌলের মধ্যে কার ইলেকট্রন গ্রহণ প্রবণতাটা সবচেয়ে বেশি। যেহেতু এর ব্যাসার্ধ বড়, সুতরাং এই নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ দেখাতে পারবে না, কিন্তু অপেক্ষাকৃত বেশি আকর্ষণ দেখিয়ে ইলেকট্রন ইজিলি যার ব্যাসার্ধ ছোট সে অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে হবে। সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রন গ্রহণ করতে গেলে সেখান থেকে একটা শক্তি বেরোবে। অর্থাৎ এই যখন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে সেখান থেকে একটা শক্তি বেরোবে। এই শক্তিটাকে আমরা বলেছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এটাকে আমরা বলেছিলাম ইলেকট্রন আসক্তি। খেয়াল রাখতে হবে যার ইলেকট্রন গ্রহণ প্রবণতা যত বেশি, যার ইলেকট্রন গ্রহণ প্রবণতা যত বেশি তার এই নির্গত শক্তির মান তত বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মানটাও বেশি হবে। তার মানে আমাদের সেকেন্ড পয়েন্ট আসবে ইলেকট্রন আসক্তির মান
বেশি হতে হবে, ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে, বেশি হতে হবে, তাহলে সে সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হতে পারবে। এবার আমাদের থার্ড পয়েন্ট যোজ্যতার দিকে তাকাতে হবে। মনে করো দুটো মৌল A আর B দুজনেই হচ্ছে অপরাকারিক মৌল, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, কিন্তু A এর যোজ্যতা হচ্ছে 1 আর B এর যোজ্যতা হচ্ছে 2 বা 3 ধরে নিচ্ছি 3। তাহলে এদেরকে যদি অ্যানায়নে পরিণত হতে হয় তাহলে এই মৌলকে গ্রহণ করতে হবে মাত্র একটা ইলেকট্রন A-, এবং এখানে যে শক্তিটা বেরোবে সেটা শুধুমাত্র E1, কিন্তু B কে অ্যাকসেপ্ট করতে হবে ফার্স্ট একটা ইলেকট্রন B- হবে, এখানে যে শক্তিটা বেরোবে সেই শক্তিটা হচ্ছে E1, দেন আবার একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে B2- হবে, এখানে যে শক্তিটা বেরোবে E2, দেন আবার একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে B3- হবে, এখানে যে শক্তিটা বেরোবে সেটা হবে E3। আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে এটাও জেনে এসেছি যে E1 এর তুলনায় E2 এর মান কম, E2 এর তুলনায় E3 এর মান আরো কম, অর্থাৎ যেখানে আমাদের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা, যার যোজ্যতা বেশি, সেক্ষেত্রে আস্তে আস্তে ইলেকট্রন আসক্তির মানটা কমে যাচ্ছে, অর্থাৎ তার ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা কমে যাচ্ছে। এই কারণের জন্য আমাদের সহজেই অ্যানায়ন গঠন করতে পারবে যার যোজ্যতা কম সেই মৌলটি, অর্থাৎ থার্ড পয়েন্ট আমাদের এখানে উঠে আসলো, যোজ্যতা কি হতে হবে? কম হতে হবে। তাহলে অপরাকারিক মৌলকে আয়নীয় বন্ড গঠনে পার্টিসিপেট করতে গেলে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি কি মেনে চলতে হবে? তার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে হবে, তার ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে এবং যোজ্যতা কম হতে হবে। এই কন্ডিশনগুলোকে মাথায় রেখে আমরা আবার একটু পর্যায় সারণীর দিকে তাকাই, সেখান থেকে খুঁজে বার করি যে মৌলগুলো কোন শ্রেণীতে থাকলে এই ধরনের ক্রাইটেরিয়া মেনে চলা আমরা অপরাকারিক মৌলগুলোকে সহজেই খুঁজে বার করতে পারব। যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 7টা শ্রেণীর মধ্যে আমরা কম্পেয়ার করব এবং আমরা জেনে এসেছি যে এটাকে যদি আমরা মিড পয়েন্ট ধরি তাহলে ডান দিকের গুলো অপরাকারিক, এটা আমরা একটু আগেই জেনেছি। এখন এই অপরাকারিক মৌলগুলোর মধ্যে কার ব্যাসার্ধ প্রথমত ছোট আমরা জেনে এসেছি। একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে এই থিওরির উপর দাঁড়িয়ে সবচেয়ে ছোট ব্যাসার্ধ হচ্ছে গ্রুপ 7 এবং তার চেয়ে একটু বড় হচ্ছে গ্রুপ 6, অর্থাৎ 6-7 আমাদের হাতে ধরা দিল সেই অপরাকারিক মৌল যাদের ব্যাসার্ধ অপেক্ষাকৃত ছোট। নেক্সট, ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে। আমরা জেনে এসেছি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে সেই হিসেবে ইলেকট্রন আসক্তি এদের মধ্যে সবচেয়ে বেশি 7, তার চেয়ে একটু কম 6 দেখাবে। নেক্সট, যোজ্যতা কম হতে হবে। এখন কিন্তু হাইড্রোজেন স্কেল আমরা এটাও জেনেছি যে 7 এর যে মৌলগুলো থাকে তাদের যোজ্যতা বার করতে গেলে 8-7 অর্থাৎ 1 যোজ্যতা আসে। 6 এ যারা থাকে তাদের যোজ্যতা 8-6 অর্থাৎ 2 আসে। সুতরাং যোজ্যতা নিরীক্ষেও দেখা গেল যে 6 এবং 7 প্রাধান্য পাচ্ছে। তাহলে দাঁড়ালো কি হিসেবটা? দাঁড়ালো যে অপরাকারিক মৌলকে পর্যায় সারণীতে অপরাকারিক মৌলকে পর্যায় সারণীতে গ্রুপ 6 এবং 7 ভুক্ত হতে হবে। গ্রুপ 6 এবং 7 এই গ্রুপে থাকতে হবে।
তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো? একটা আয়নীয় বন্ড গঠন করতে গেলে পরাকার্তিক মৌলকে অবস্থান করতে হবে গ্রুপ 1 2 এবং তার সঙ্গে যে অপরাকার্তিক মৌল এসে যুক্ত হবে তার অবস্থান হতে হবে গ্রুপ 6 7। তাহলে 1 2 গ্রুপের কোন মৌলের সঙ্গে 6 7 গ্রুপের কোন মৌল যদি মিলিত হওয়ার চেষ্টা করে তাহলে কোন রকম ব্যতিক্রম বাদ দিলে আমরা নরমালি বলতে পারি সেই বন্ধনটা আয়নীয় বন্ধন হবে। এছাড়াও আরেকটি ফ্যাক্টর এখানে কাজ করে, সেটা হচ্ছে যে মৌল দুটোকে তুমি মিলিত করতে যাচ্ছ তাদের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য। ওভারঅল আমাকে যে দিকটা তাকাতে হবে সেটা হচ্ছে মৌল দুটি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য ন্যূনতম 2 বা তার বেশি হতে হবে। এই কন্ডিশনগুলো মেনে চললে আমরা নরমালি বলে দিতে পারবো সেই বন্ডটা হবে আয়নীয় বন্ড। তাহলে আমরা জেনে নিলাম আয়নীয় বন্ড গঠনের শর্তগুলো কি। এবার আমরা চলে আসবো, আমরা শর্ত না হয় জানলাম, কিন্তু একটা আয়নীয় বন্ড গঠন করতে গেলে ওভারঅল কি কি এনার্জি সংক্রান্ত ঘটনা ঘটে, এবার আমরা সেই আলোচনার দিকে আসবো। হয়তো তুমি একটা পরাকার্তিক মৌল নিলে, অপরাকার্তিক মৌল নিলে, রিঅ্যাকশন করলে একটা যৌগ তৈরি হলো, তুমি দেখে নিলে শক্তির পরিবর্তন কতটা হলো। এখন এই শক্তির পরিবর্তন কথাটার মধ্যে দুটো বিষয় লুকিয়ে আছে, কি সেখানে শক্তি শোষণ হলো নাকি শক্তি নির্গত হলো। থার্মোডাইনামিক্যালি অর্থাৎ তাত্ত্বিকভাবে আমরা যে থিওরিটাকে প্রথমত মাথায় রাখবো, তাপের যদি শোষণ ঘটে, তাপের শোষণ ঘটলে তার সাইন বা চিহ্ন পজিটিভ হবে। অর্থাৎ ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে, এন্ডোথার্মিক এর বাংলা মানে হচ্ছে তাপ শোষী। এন্ডোথার্মিক কোন পরিবর্তনের ক্ষেত্রে যে তাপটা শোষণ ঘটে তার চিহ্ন হয় সবসময় প্লাস। আর তাপের যদি নির্গমন ঘটে, তাপের নির্গমন ঘটলে তার চিহ্ন নেগেটিভ হবে। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় এক্সোথার্মিক বা তাপমোচী। তাহলে তাপশোষী পরিবর্তনের ক্ষেত্রে তাপের চিহ্ন হবে পজিটিভ, আর তাপমোচী পরিবর্তনের ক্ষেত্রে তাপের চিহ্ন দিতে হবে নেগেটিভ। যে সাইন দেখেই আমরা বুঝতে পারবো ওই পরিমাণ তাপটা শোষণ হচ্ছে নাকি নির্গমন হচ্ছে। তো আমরা চলে আসি, আমরা দুটো এলিমেন্টকে যুক্ত করে একটা যৌগ বানাবো এবং বানাতে গিয়ে দেখবো আমার মোট শক্তির পরিবর্তন কি হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা তুলে আনি সোডিয়াম এবং ক্লোরিনকে। এই দুজনকে বিক্রিয়া ঘটিয়ে আমরা কি করব, NaCl যৌগ বানাবো। তার জন্য তুমি কি করেছো, একটা পাত্রে সোডিয়াম এবং তার সঙ্গে ক্লোরিন মিশিয়ে রেখে দিয়েছো এবং তারা দুজন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তোমার হাতে NaCl তৈরি করে দিল। এই যে NaCl টা তৈরি হলো, এই NaCl তৈরি হওয়ার জন্য সেখান থেকে একটা শক্তি বের হবে। এবার এটা কেন বললাম, নরমালি মনে রাখবে যে কোনো চেঞ্জ যদি স্টেবল হয় অবশ্যই সেখান থেকে শক্তি বের হতে হবে। অর্থাৎ প্রোডাক্টের স্টেবিলিটি বাড়াতে গেলে তার মধ্যে শক্তির মান যে করে হোক কম থাকতে হবে। প্রোডাক্টের মধ্যে যদি শক্তি বেড়ে যায় তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আনস্টেবল হয়ে পড়ে, দুস্থিত হয়ে পড়ে। তাহলে প্রোডাক্টকে যদি স্টেবল করতে হয় তাহলে প্রোডাক্টের থেকে কি করতে হবে, শক্তি বেরিয়ে আসতে হবে। তো যেহেতু সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে NaCl তৈরি করেছে, সুতরাং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কি হবে, বেরিয়ে আসবে। যে শক্তিটা বেরিয়ে আসে তার চিহ্ন প্রথমে আমরা মাইনাস ইউজ করব,
এবং থার্মোডাইনামিক্যালি সেই শক্তির সিম্বল হয় ডেল্টা এইচ, শক্তির পরিবর্তনের জন্য ডেল্টা আর শক্তিটাকে এইচ, এইচ হচ্ছে থার্মোডাইনামিক্যালি এনথালপি বা পূর্ণ তাপ বা মোট তাপ রূপে এটাকে ধরা হয় এবং তার সাফিক্সে আমরা একটা এর চিহ্ন ইউজ করব। তাহলে এই সোডিয়াম আর ক্লোরিনকে ডাইরেক্ট বিক্রিয়া ঘটালে NaCl তৈরিও হলো, কিন্তু তার জন্য কতটা শক্তি বেরিয়ে আসলো? ডেল্টা এইচ এর পরিমাণ। এই যে শক্তিটা এখান থেকে বেরিয়ে আসলো এটাকে বলা হয় হিট অফ ফরমেশন, বাংলায় এটাকে বলা হয় গঠন তাপ। তাহলে নরমালি আমার চোখে ধরা পড়লো সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে NaCl তৈরি হতে গেলে কতটা শক্তি বেরিয়ে আসে? ডেল্টা এইচ এর পরিমাণ শক্তি বেরিয়ে আসে। যেহেতু বেরিয়ে আসে তাই তার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে। এবার আমরা আসি অ্যাকচুয়ালি এখানে কি কি স্টেপগুলো সংঘটিত হলো সেই ডিটেইলসটা আমরা জানব। প্রথম কথা হচ্ছে তুমি যে সোডিয়ামকে নিয়েছো সেটা সলিড ছিল, যে ক্লোরিনটাকে ব্যবহার করছো সেটা গ্যাসীয় ছিল। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে সোডিয়ামকে ইলেকট্রন বর্জন করে Na+ করতে হবে এবং ক্লোরিনকে সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হতে হবে। তারপরে Na+ Cl- প্রতিকর্ষণ দ্বারা মিলিত হয়ে NaCl গঠন করবে। এই ডিটেইলসটাকে আমি ধাপে ধাপে ডান দিকে এক্সিকিউট করব। এই ডান দিকে এগোতে গেলে সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বার করতে হয়, তাকে যদি Na+ এ পরিণত করতে হয়, তাহলে সেখানে একটা শক্তি দিতে হবে, যে শক্তিটার নাম হলো আয়নীয় শক্তি। পরমাণু থেকে একটা ইলেকট্রন বার করে তাকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি দিতে হয় তাকে বলা হয় আয়নীয় শক্তি। আর এই আয়নীয় শক্তি কথাটা সেই মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় যে ক্ষেত্রে মৌলের পরমাণুটি একক পরমাণু রূপে থাকে এবং গ্যাসীয় অবস্থায়। তুমি কঠিন বা তরল কোন মৌলের পরমাণু বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বার করার জন্য আয়নীয় শক্তি দিতে পারবে না। তোমাকে কি করতে হবে? পরমাণুটিকে আগে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, তারপর তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে বার করতে হবে। কিন্তু এখানে সেই সোডিয়াম পরমাণু কি অবস্থায় রয়েছে? সলিড অবস্থায় রয়েছে। তাহলে at first we have to convert this sodium into gaseous condition। আগে কঠিন সোডিয়ামকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে। এখন কঠিন পদার্থকে কঠিন থেকে যদি গ্যাসে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে? না, আমরা জানি একটা কঠিন পদার্থের মধ্যে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, যে ঘটনাটাকে বলা হয় দহন। তরল থেকে আবার তরলের মধ্যে তাপ দিয়ে তাকে কিসে নিতে হবে? গ্যাসীয় বা বাষ্পীয় দশায় নিতে হবে, যে ঘটনাটাকে আমরা বলে থাকি বাষ্পায়ন বা বাষ্পীভবন। তাহলে একটা সলিড থেকে তাকে তাপ দিয়ে আমরা প্রথমে কোথায় নিচ্ছি? তাকে লিকুইডে নিচ্ছি। লিকুইডের মধ্যে তাপ দিয়ে তারপরে তাকে কোন অবস্থায় নিচ্ছি? ভেপার অবস্থায় নিচ্ছি। এখন এই জায়গায় তো আমরা লিকুইড তৈরি করার দরকার নেই, কিন্তু গ্যাসীয় অবস্থায় নিতে হবে। তাহলে সলিডকে যদি আমি ডাইরেক্ট ভেপারাইজেশন অবস্থায় নিই সেই ঘটনাটাকে কি বলা হয়? সেই ঘটনাটাকে বাংলায় বলা হয় ঊর্ধ্বপাতন, আর ইংরেজিতে বলা হয় সাবলিমেশন। এই স্টেপটা হচ্ছে গলন, এই স্টেপটা হচ্ছে বাষ্পীভবন, কিন্তু কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পীয় দশায় যাওয়া সেটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এই শক্তিটা না দিলে কঠিন কখনোই গ্যাসীয় অবস্থায় যাবে না। তাহলে এখানে আমাকে একটা শক্তি দিতে হবে, আমরা সেটাকে ডেল্টা এইচ এস ধরে নিই। অর্থাৎ এই যে ডেল্টা এইচ এস এটা হচ্ছে হিট অফ সাবলিমেশন, হিট অফ সাবলিমেশন, ঊর্ধ্বপাতন শক্তি। ঊর্ধ্বপাতন শক্তি দেওয়ার পরে সোডিয়াম গ্যাসীয় অবস্থায় গেল, এবার তার বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে হবে। আমরা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বার করব, করে তাকে Na+ এই গ্যাসিয়াস স্টেটে নিয়ে গেলাম। ইলেকট্রন বার করতে গেলে আবার শক্তি দিতে হয়, সেই শক্তিটার নাম হচ্ছে IE1 অর্থাৎ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আমার সোডিয়াম সলিড থেকে Na+ গ্যাসীয় অবধি আমরা পেয়ে গেলাম। এবার কাজ হচ্ছে Cl- বানাতে হবে। Cl- বানানোর জন্য আমাকে কি করতে হবে? আগে Cl2 অণু থেকে তাকে
পরমাণু রূপে নিতে হবে। তাহলে Cl2 অণু থেকে Cl পরমাণু বানাতে গেলে কি করতে হবে না, এই হচ্ছে Cl2 অণু, আর থেকে যদি Cl পরমাণু বানাতে হয় তাহলে এই বন্ডটাকে ভাঙতে হবে। একটা বন্ড ভাঙতে গেলে সেখানে তো এনার্জি দিতে হবে, অর্থাৎ আমি ধরে নিই d পরিমাণ শক্তি। d কেন? d ফর ডিসোসিয়েশন এনার্জি, d ফর ডিসোসিয়েশন অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি এখানে দিতে হবে। এই ডিসোসিয়েশন এনার্জি যখন আমি দেব এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গেলে তোমার হাতে কটা Cl পরমাণু আসবে? তোমার হাতে কিন্তু দুটো Cl পরমাণু আসবে, কারণ Cl Cl এর মধ্যে বন্ড ছিল। কিন্তু তোমার কি দুটো Cl পরমাণু দরকার? না, NaCl বানাতে গেলে একটা Cl দরকার। তাহলে এই এনার্জিটা তোমার কাজ d হলে হবে না, এভারেজ হিসেবে অর্থাৎ হাফ d দিতে হবে বা d/2 দিতে হবে। d এনার্জি দিলে যদি দুটো Cl আসে তাহলে একটা Cl পরমাণু পেতে গেলে হাফ ডিসোসিয়েশন এনার্জি এখানে ইনপুট করতে হবে। আমার কাছে Cl পরমাণু তৈরি হয়ে গেল। এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে এই Cl পরমাণুর সর্বনিম্ন কক্ষে ইলেকট্রনটাকে প্রবেশ করাতে হবে এবং সেখান থেকে Cl মাইনাস হবে। আর এই কাজটা করতে গেলে এখান থেকে শক্তি বেরোবে, কারণ ইলেকট্রন আসক্তি কিন্তু নির্গত হয়, তাই এর চিহ্ন হবে -Cl1। তাহলে দেখো সোডিয়াম থেকে Na+, Cl2 থেকে Cl- আমরা তৈরি করে ফেলেছি। এবার আমার কাছে এই দুটো আয়নকে মিলিত করে আমাকে NaCl বানাতে হবে। এই দুটো আয়ন যখন পরস্পর মিলিত হয়ে একটা NaCl ল্যাটিস বা ক্রিস্টাল গঠন করবে, কঠিন কেলাস, এই কেলাসটা যখন গঠন করবে, যেহেতু কেলাসটা আয়নগুলো স্টেবল, ওখানে গিয়ে সে স্থির হবে, তাই ওখানে আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বেরোবে, সেই জন্য সিম্বল মাইনাস এবং চিহ্নটা হচ্ছে ইউ। This amount of energy is known as ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। এই জালক শক্তি নির্গমনের মধ্যে দিয়ে এই ল্যাটিসটা স্টেবল ল্যাটিসটা তৈরি হয়। তাহলে দেখো আমি হয়তো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়াকে ডাইরেক্টলি NaCl বানিয়েছিলাম, তখন হয়তো ডেল্টা H এর পরিমাণ শক্তি বেরিয়েছিল, যা বিটক ফরমেশনকে গঠন করতে পরিচিত, কিন্তু আলটিমেটলি তার মধ্যে এতগুলো শক্তির পরিবর্তনের ঘটনা ঘটে গেছে। এখন তাপগতীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু তাপ সমষ্টির কিছু নিত্যতা সূত্র আছে। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ধরো তুমি একটা পরিবর্তনকে কনস্ট্যান্টে সংযোজিত করতে পারো, সাপোজ a থেকে তুমি ডাইরেক্ট b তে যেতে পারো। এই চেঞ্জটা করতে গিয়ে তোমার যদি ডেল্টা H1 পরিমাণ শক্তির পরিবর্তন হয়ে থাকে, অ্যানাদার ওয়ে হচ্ছে ফার্স্টে a থেকে b বানালে, তারপরে b থেকে d তে গেলে H থেকে মনে করো ডেল্টা H2 পরিমাণ শক্তির পরিবর্তন হয়েছে, এর ক্ষেত্রে মনে করো ডেল্টা H3 পরিমাণ শক্তির পরিবর্তন হয়েছে। যাই পরিবর্তন হোক, তুমি কিন্তু গেছো a থেকে ফাইনালি b তে, তাহলে এই স্টেট 1 এর পথ ধরে যদি তুমি এগো, তোমার শক্তির পরিবর্তন কত হয়েছে? ডেল্টা H1। আর তুমি যদি এই পথটা অবলম্বন করো, সেকেন্ড পথটা যদি অবলম্বন করো, তাহলে তোমার মোট শক্তির পরিবর্তন কত হয়েছে? ডেল্টা H2 প্লাস ডেল্টা H3। তো তাপ সমষ্টির নিত্যতা সূত্র বলছে যে যদি ইনিশিয়াল থেকে ফাইনালটা সেম হয়, আর সেই জায়গায় যেতে গিয়ে তুমি একটা ধাপে যাও, দুটো ধাপের মধ্যে দিয়ে যাও, 10টা ধাপের মধ্যে দিয়ে যাও, যাই যাও, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মোট শক্তির পরিবর্তন একই থাকবে, অর্থাৎ ডেল্টা H1 ইজ ইকুয়াল টু ডেল্টা H2 প্লাস ডেল্টা H3। এটা হচ্ছে তাপ সমষ্টির নিত্যতা সূত্র। এই সূত্র অনুসারে তাহলে এখানে তাকিয়ে আমরা কি বলতে পারি? এখানে তাকিয়ে আমরা বলতে পারি যে যখন আমি ডাইরেক্ট হিসাব করলাম তখন আমার মোট শক্তির পরিবর্তন হয়েছিল মাইনাস ডেল্টা H এর। ওয়ান সেকেন্ড সোডিয়াম ক্লোরিন বিক্রিয়াকে NaCl বানিয়ে দিয়েছিল, মাইনাস ডেল্টা H এর শক্তি বেরিয়ে এসেছিল। কিন্তু এখন যখন আমি আলটিমেটলি টোটাল স্টেটগুলো ক্যালকুলেট করছি, সেখানে মোট শক্তির পরিবর্তন কত হচ্ছে? প্রথমে এসেছে প্লাস ডেল্টা Hs অর্থাৎ হিট অফ সাবলিমেশন, দেন এসেছে প্লাস I1, নেক্সট প্লাস হাফ D, নেক্সট
মাইনাস EA1 নেক্সট মাইনাস ইউ, অর্থাৎ এই হচ্ছে আমার তাপ সমষ্টি নিত্যতা সমীকরণ অনুসারে বলতে পারি যে যেটা মাইনাস ডেল্টা এইচ সেটা আলটিমেটলি এর সমষ্টির সমান। এই যে টোটাল ঘটনাটাকে আমরা এখানে প্রেজেন্ট করলাম, দেখো টোটালি একটা সাইক্লিক প্রসিডিউর হয়েছে, সেই জন্য এর আরেকটা নাম হচ্ছে বর্ন হ্যাবার সাইকেল। বর্ন হ্যাবার সাইকেল অর্থাৎ আমরা যে কাজটা করলাম একটা আয়নীয় কেলাস গঠনের ক্ষেত্রে মোট শক্তির পরিবর্তনের ঘটনাটাকে যে পদ্ধতিতে আমরা প্রেজেন্ট করলাম, পদ্ধতিটার নাম হচ্ছে বর্ন হ্যাবার চক্র। বাংলায় এইভাবে লেখা হয় বর্ন হ্যাবার চক্র। এই হচ্ছে আমাদের পদ্ধতিটা। এখন এই পদ্ধতির মধ্যে আমরা একটা নতুন টার্ম এসেছে, আর বাকিগুলো জানি, যদিও হিট অফ ফরমেশন আমরা এখনো জানি না, সেটা আমরা পরে জানবো। আমরা ল্যাটিস এনার্জি বা জালক শক্তিকে নিয়ে ব্যাখ্যায় ঢুকবো, কিন্তু তার আগে বলে রাখি যে সবসময় যে যৌগটা NaCl হবে এমন তো নয়, যৌগটা চেঞ্জ হতে পারে। তাহলে শক্তির অন্যান্য সাইডগুলো কিরকম ভাবে চেঞ্জ হবে এটা কিন্তু বুঝে রাখতে হবে। চলো দেখি আমরা আরো একটা দুটো एग्जांपल এখানে না করার চেষ্টা করি, ইন ডিটেইলস নয়, সংক্ষেপে। সাপোজ তোমাকে বললো MgCl2 বানাতে হবে, ভালো করে বুঝে নেবে MgCl2 গঠন করতে হবে। তাহলে Mg আর এই যে Cl2 এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে। যথারীতি Mg কে আমার ডেল্টা HS সাবলিমেশন দিয়ে তাকে Mg গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হবে। নেক্সট ক্লোরিনকেও এবার আমার কথা হচ্ছে কতটা এনার্জি দিতে হবে। আমি বানাতে চাইছি MgCl2, আমার দুটো Cl পরমাণু দরকার, সুতরাং এখানে কিন্তু হাফ ডি নয়, এখানে ফুল ডি দিতে হবে। দিলে তোমার হাতে দুটো Cl পরমাণু তৈরি হয়ে যাবে। মাইন্ড খুব ভালো করে খেয়াল রাখো, তোমার যদি দুটো Cl দরকার, তোমার যদি NaCl বানাতে তো একটা Cl, তখন কিন্তু হাফ ডি দিতাম, যদি অর্ধেক, এখন পুরো ডিটাই দিতে হবে। এবার আসছি MgCl2 এর মধ্যে Mg যোজ্যতা কত আছে? 2 আছে যোজ্যতা, অর্থাৎ Mg একটা ইলেকট্রন ছাড়বে না, ও প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে Mg প্লাসে যাবে, যখন দিতে হবে I1, এবং তারপরে আবার একটা ইলেকট্রন ছাড়তে হবে Mg, এরপরে প্লাসে যাবে, যখন দিতে হবে I2। সুতরাং তোমার কিন্তু আয়নীয় শক্তি এবার দ্রুত চলে আসে। এবার আসছে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন গ্যাসীয় পরমাণু রূপে এসেছে। এবার দেখো একটা ক্লোরিনকে আমার কিসে নিতে হবে? Cl-, তার জন্য আমাকে দিতে হবে কি একটা ইলেকট্রন, আর এর জন্য এখান থেকে যে শক্তিটা বেরোবে তাকে আমরা বলছি EA1। কিন্তু কটা Cl পরমাণু আছে এখানে? দুটো Cl পরমাণু। তাহলে দুটো Cl পরমাণু থেকে এরকম দুটো Cl- বানাতে গেলে এই এনার্জিটা, অর্থাৎ দুটো ইলেকট্রন নেবে ঠিকই, কিন্তু এই এনার্জিটা হয়ে যাবে -2 * EA1, অর্থাৎ একটা Cl এর EA1 আরেকটা Cl এর EA1, কারণ Cl গুলো কিন্তু দুটো ইলেকট্রন নেয়, এক একটা Cl একটা করে ইলেকট্রন নিয়েছে, তাই তার জন্য EA1, যেহেতু দুটো Cl তাই 2 EA1। এবার যথারীতি এরা মিলিত হয়ে তোমার -q বার করে MgCl2 হবে। সুতরাং এর ক্ষেত্রে যদি এই দিকে ডেল্টা H হয়, আমাদের এই ডেল্টা H এর জায়গায় এসে কি দাঁড়াবে? ডেল্টা H এর জায়গায় আসবে প্লাস ডেল্টা HS প্লাস I1 প্লাস I2 দেন প্লাস D দেন -2 EA1 নেক্সট -u, এইটা আসবে সমীকরণ। সুতরাং যৌগ দেখে সচেতনভাবে তোমার ডান দিকে কোন কোন শক্তিগুলো আসছে সেগুলোকে প্লেসমেন্ট দিলে তবেই তোমার শক্তির নিত্যতা সূত্র অনুসারে বা শক্তির সূত্র অনুসারে তোমরা এই ইকুয়েশনটাকে লাভ করতে পারবে। এবার আমরা চলে আসি আমাদের কাছে যে নতুন টার্মটা এসেছে ল্যাটিস এনার্জি। হোয়াট ইজ ল্যাটিস এনার্জি? আমরা সেই বিষয়টা জেনে নিই।
ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। ল্যাটিস এনার্জি বা জালক শক্তিটা হলো তুমি একটা আয়নীয় ল্যাটিস বানাতে চাইছো, প্রয়োজনীয় সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়নকে মিলিত করে তুমি কি বানাতে চাইছো, একটা ল্যাটিস। ল্যাটিসের বাংলা হচ্ছে জালক। কেন জালক বলা হলো? ধরো ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো পরস্পর যুক্ত হবে। সাপোজ এটা হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে সব অ্যানায়ন। তড়িৎ আকর্ষণ দ্বারা এরা যখন মিলিত হতে যায়, কিভাবে মিলিত হয়? না, এরা মিলিত হয় ধরো এই ক্যাটায়ন তাকে ঘিরে এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন অবস্থান করছে। এখন যখন এই কণাগুলো আমরা গোলাকার ধরেই কল্পনা করি, এই কণাগুলোকে যদি আমরা ধীরে ধীরে বিন্দু রূপ দিই, বিন্দু রূপ বলতে এর সেন্টার গুলোকেই আমরা কণার অবস্থান যদি ধরে নিই, তাহলে এই চেহারাটাই এরকমই সেটা হচ্ছে। অর্থাৎ এই বিন্দু একটা কণা, এই কণা, এই কণা, এই কণা। এখন কথা হচ্ছে এই কণাগুলো যখন একই প্লেনে থাকে না, একটা মধ্যে আবার আরেকটা লেয়ার যুক্ত হয়, যুক্ত হতে 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 তারা এই ধরনের গঠন বিন্যাসের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, ত্রিমাত্রিক ভাবে এগোতে থাকে। এই একটা গঠন আসলো যেখানে ধরো এই যে চারটে কর্নার, এই ধরো চারটে কর্নার, নিচের দিকেও চারটে, এটা বর্ধিত হচ্ছে আস্তে আস্তে ডান দিকে, এই বর্ধিত হচ্ছে, এইভাবে বর্ধিত হচ্ছে, সামনের দিকে এগোবে, পেছন দিকে এগোবে। অর্থাৎ বড় কণাগুলিকে, গঠনকারী কণাগুলিকে যখন আমরা বিন্দু কল্পনা করি এবং বিন্দুগুলির সংযোগকারী সরলরেখাকে যখন চিত্রে প্রেজেন্ট করি, তখন সেটা একটা জালকের মতো দেখতে হয়। সেই জন্য কেলাসের আরেকটা নাম দেওয়া হয়েছে ল্যাটিস বা জালক। আমরা সলিডের চ্যাপ্টারে এই বিষয়টা আরো ডিটেইলসে জানব। যাই এখন ক্যাটায়ন অ্যানায়ন মিলিত হয়ে যখন একটা ল্যাটিস বা ক্রিস্টাল বা জালক তৈরি করে, তখন একটা অ্যামাউন্ট অফ এনার্জি এখান থেকে বেরিয়ে আসে, একটা শক্তি বেরিয়ে আসে। শক্তিটাকে ডান দিকে লিখেছি বলে আমি প্লাস দিয়ে লিখেছি, যদি এটাকে মনে করো এখানে লিখবে তখন সেটাকে লিখতে হবে -q, অর্থাৎ জালক শক্তি, যাকে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করে রেখেছি মাইনাস চিহ্ন দ্বারা, অর্থাৎ শক্তিটা বেরোবে। এখন কতটা ল্যাটিস তৈরি করব খেয়াল রাখবে, এক সংকেত ভর পরিমাণ ল্যাটিস বানাতে হবে। কেন সংকেত ভরের দিকে জোর দিলাম? কারণ তোমার যে ল্যাটিসটা তৈরি হচ্ছে সেটা আয়নিক কম্পাউন্ড। কোন আয়নিক কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা অর্থাৎ আণবিক সংকেত জানা যায় না, তাই তাদের ক্ষেত্রে আণবিক গুরুত্ব কথাটাও প্রযোজ্য নয় এবং রিলেটেড মোল কথাটাও প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আমাদের যে কথাটাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে সংকেত ভর। তাই আমরা এখানে লিখেছি এক সংকেত ভর, এক ফর্মুলা ওয়েট। এই এক সংকেত ভর পরিমাণ কোন ল্যাটিস তৈরি করতে গেলে তার প্রয়োজনীয় সংখ্যক আয়ন থেকে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে বলা হয় ল্যাটিস শক্তি বা জালক শক্তি। আবার এটাকে আমরা উল্টোভাবেও বলতে পারি। কি রকম বলতে পারি? তুমি ধরো ল্যাটিস নিয়েছো বা কেলাস নিয়েছো, কতটা কেলাস নিয়েছো সেই একই এক সংকেত ভর পরিমাণ, তার থেকে তাকে বিশ্লিষ্ট করে এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে ফেলবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে ফেলবে, এর কোনো কিন্তু শক্তি বেরোবে না। তুমি ল্যাটিসকে এবার ভেঙে আয়নগুলোকে আলাদা করছো, তখন কিন্তু তোমাকে এই শক্তিটাই সেখানে দিতে হবে। তাহলে ল্যাটিস শক্তির যখন ডেফিনেশন করবে তখন কিন্তু সেটা দুভাবে ভাগ করা আছে। প্রয়োজনীয় সংখ্যক আয়ন থেকে এক সংকেত ভর পরিমাণ ল্যাটিস বানাতে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে
অথবা একসঙ্গে ঘটনা ল্যাটিসকে তার উপাদান আয়নে বিশ্লিষ্ট করতে যে পরিমাণ শক্তির প্রয়োগ ঘটাতে হয় সেটাই হলো ল্যাটিস শক্তি। এখন এই শক্তির মানটা বেশি না কম, যখন আয়নগুলো যুক্ত হবে বেশি ল্যাটিস শক্তি বেরোবে না কম বেরোবে সেটা কার উপরে নির্ভর করবে? সেটা টোটালি নির্ভর করবে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণের উপর। যদি ক্যাটায়ন অ্যানায়নকে দৃঢ়ভাবে আকর্ষণ করে তাহলে বেশি শক্তি বেরোবে, অর্থাৎ ল্যাটিসটা অনেক বেশি স্টেবল হবে। আর যদি ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আকর্ষণ কম হয় তাহলে কম শক্তি বেরোবে, অর্থাৎ ল্যাটিস এনার্জি তখন কম হবে। তাহলে ল্যাটিস এনার্জির পরিমাণ আমাদের কিন্তু এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণের উপর নির্ভর করছে। এখন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এই আকর্ষণ যেটা কাজ করে, এই আকর্ষণটা কি আকর্ষণ? এটা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল যা আমরা নিচু ক্লাসে কুলম্বের সূত্র অলরেডি জেনে এসেছি। সেখানে বলা হয়েছিল যে দুটো আয়নের মধ্যে যে আকর্ষণ বা দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বল সেটা আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং ওদের মধ্যকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। আমি দুটো আয়নকে এখানে ধরে নিই, ধরা যাক এটা হচ্ছে একটা ক্যাটায়ন, তার মাথায় Z+ পজিটিভ চার্জ রয়েছে, মাত্রা Z এর এরকম নিচেই দেওয়া হলো এই। আর যে অ্যানায়নটা আছে সেটা মনে হলো এই Z-। জেডটা কি? জেড হচ্ছে সংখ্যা, জেডটা হলো সংখ্যা। কি রকম সংখ্যা? ধরো Mg2+, এই যে আমরা লিখছি এখানে জেড হচ্ছে 2, অর্থাৎ দুটো প্লাস, এখানে জেডটা প্লাস এখানে জেডটা মাইনাস। এটা কিন্তু আধানের পরিমাণকে বোঝায় না। এই জেড প্লাস জেড মাইনাস, জেড প্লাস বা জেড মাইনাস এরা হচ্ছে আধানের সংখ্যাকে বোঝায়, আধানের সংখ্যাকে বোঝায়। কিন্তু আধানের পরিমাণ কত কি করে জানবো? না, আধানের পরিমাণ নির্ভর করে একটা প্লাস আধানের মান, একটা প্লাস আধানের মান একটা মাইনাস আধানের মানের সমান, একটা মাইনাস আধানের মানের সমান, এবং যে মানটা কিনা একটা ইলেকট্রনের আধানের সমান। এবং তাকে যদি আমরা কি দ্বারা চিহ্নিত করি, একটা ইলেকট্রনের আধানকে যদি কি দ্বারা, যদি আমরা জানি আধানটা কত 4.8 into 10 to the minus 10 ESU বা 1.602 into 10 to the minus 19 কুলম্ব, আমরা এই মান জানি, সেটাকে আমরা কি ধরে নিলাম। এবার যদি প্রশ্ন করে তাহলে এই আয়নের আধানটা কত? এই আয়নের আধান হবে Z+, এটা হচ্ছে আধান সংখ্যা, ইনটু আধানের মান হচ্ছে E। এই যে E ধরা আছে, একটা প্লাস মানে E, একটা মাইনাস মানেও E, তাহলে এর আধানের মান কত হবে? এর আধানের মান হবে আধান সংখ্যা হচ্ছে Z- ইনটু E। তাহলে এই হচ্ছে অ্যানায়নের আধান, এই হচ্ছে ক্যাটায়নের আধান। কুলম্বের সূত্রানুসারে এই দুটোর মধ্যে যে তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, সেই তড়িৎ আকর্ষণ বল সেটা হবে ভ্যারিজেস টু Z+ E ইনটু Z- E এর সমান। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ফার্স্ট রুল। দুটো আধানের মধ্যে ক্রিয়ারত তড়িৎ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে ক্যাটায়নের আধান, এটা হচ্ছে অ্যানায়নের আধান। আর কুলম্বের সূত্রের দ্বিতীয় কথাটা কি বললো যে এদের মধ্যে যে তড়িৎ বল সেটা ওদের মধ্যে তার দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে দাঁড়িয়ে ল্যাটিসে দূরত্বের বর্গটা ধরা হয় না, শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক ধরা হয়। অর্থাৎ তড়িৎ আকর্ষণ বল দ্বিতীয় রুল অনুসারে কুলম্বের সূত্রে ভ্যারিজেস টু 1/r। r হচ্ছে ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন।
তাহলে এই যে দুটো তথ্য আমাদের হাতে উঠে আসলো, এর উপর দাঁড়িয়ে এই তড়িৎাকর্ষণ বলের সঙ্গে রিলেটেড হবে কি পরিমাণ শক্তি বেরোবে আর কি পরিমাণ শক্তি নেবে, অর্থাৎ বেশি শক্তি বেরোবে না কম শক্তি বেরোবে, সেটা আলটিমেটলি এই দুটো রুলের উপরেই দাঁড়িয়ে রয়েছে। এই দুটোকে যখন আমরা সমন্বয় করব তখন আমাদের হাতে ল্যাটিস এনার্জির যে প্রকৃত গাণিতিক রূপটা উঠে আসে, আমরা সেটাকে প্রেজেন্ট করব। আমাদের হাতে উঠে আসে ল্যাটিস শক্তির প্রকৃত মান হবে U is equal to minus NA Z plus Z minus E square by R into 1 minus 1 by A। মিলিয়ে দেখে নাও, এখানে কতগুলো নতুন টার্মও আছে, আমি ডিটেইলসে আসছি। প্রথম কথা হচ্ছে এই যে রাশিটাকে পেয়েছিলে এটা গুণ করলে কত হয় Z plus Z minus E square। দেখো এখান থেকে এই পর্যন্ত এই রাশিটাকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এই রাশিটাকে তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয়টা থেকে কি উঠে এসেছে d1/r, দ্যাট ইজ নিচে r, এটাকে তুমি পেয়ে গেছো এই সমীকরণের মধ্যে, এবং সেই সমানুপাতিক হারে ওটা আছে, এটা ব্যস্তানুপাতিক হারে আছে। কিন্তু অতিরিক্ত আরো দু তিনটে রাশি এখানে উঠে এসেছে, যে রাশিগুলোর মধ্যে একটা রাশিকে অলরেডি আমরা জানি n, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ তুমি কিন্তু এক সংকেত ভর পরিমাণ ল্যাটিস বানিয়েছিলে, তাহলে এক সংকেত ভর বানাতে গেলে যে শক্তির পরিবর্তন হয় এক মোল বানাতে গেলে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটি গুণ করতে হবে। সেই সেন্সে এর দ্বারা গুণিতক আকারে ওই মানটা এসেছে। এবার আছে a, a হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে বলা হয় ম্যাগেলান ধ্রুবক। এই ধ্রুবকটার মান তোমাদেরকে যদি কখনো ক্যালকুলেট করতে হয়, ল্যাটিস এনার্জি করতে হয় না সাধারণত, তাহলে কিন্তু এই মানটা তোমাকে বলে দেবে। এটা কিন্তু আমাদের মনে রাখার বিষয় না, এটা বিভিন্ন আয়নের সমন্বয়ে বিভিন্ন যে ল্যাটিস গঠিত হয় তার উপরই ম্যাগেলান ধ্রুবকটা ডিপেন্ড করে। পরে হলো পরবর্তী ক্ষেত্রে 1 - 1/n, এই যে n ফ্যাক্টরটা এটাকে বলা হয় বর্ন এক্সপোনেন্ট, বর্ন এক্সপোনেন্ট।